ক্যাপ্টেনের জন্য ক্যাপ্টেন্স কার্ড এবার ক্রিকেটারদের মুখেও হাসি ফোটাতে যাচ্ছেন বিসিবি বস তামিম ইকবাল। হোম অফ ক্রিকেটে বেলকনি হবে লর্ডসের আদলে। সাউদার্ন গ্যালারির এক পাশে 250 ক্রিকেটারের জন্য খেলা দেখার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে নেওয়া হয়েছে নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। যখন হাহাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটা আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনি মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় তামিম ইকবালকে নিয়ে হাহার রিয়েক্টগুলো ধীরে ধীরে লাভ রিয়েক্টে রূপ নিচ্ছে। তামিম সেই ভালোবাসাটা তার কাজ দিয়ে আদায় করে নিচ্ছেন। খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় যখন কোনো কিছু নিয়ে আসলে আলোচনা শুরু হয় বা রব উঠে, তখন কিন্তু সেটা সেভাবেই চলতে থাকে। কিন্তু তামিম সেই হাহার রিয়েক্টগুলো দেখে থমকে যাননি, চেষ্টা করেছেন নিজের কাজগুলো দিয়ে মানুষের ভালোবাসা আদায় করে নেওয়ার জন্য। ঠিক আরও একটা কাজ করেছেন বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। ঠিক আমার পেছনে যে খালি জায়গাটা দেখছেন, ওই জায়গাটায় লর্ডসের আদলে একটা ব্যালকনির মতো হবে এবং বসার জায়গা হবে সেখানে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের হয়ে যারা ক্রিকেট খেলেছেন, ন্যাশনাল ক্রিকেটার যারা, তারা এই হোম অফ ক্রিকেটে আসবেন, খেলা দেখবেন এবং সেই সংখ্যাটা 250-র মতো তাদের বসার জায়গা করা হচ্ছে। তারা চা খাবেন, কফি খাবেন, আড্ডা দিবেন। আলটিমেটলি ক্রিকেটারদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। এর আগে ক্যাপ্টেন্স কার্ড যখন চালু করা হলো তখনও কিন্তু অনেকে সমালোচনা করেছেন, এক্স ক্রিকেটারদের মধ্যেও অনেকে সমালোচনা করেছিলেন যে শুধু ক্যাপ্টেনদের জন্যই আসলে করা হচ্ছে। কিন্তু তামিম ইকবাল এই সিদ্ধান্তটা, অর্থাৎ এই যে ক্রিকেটারদের জন্য যে আলাদা একটা বসার জায়গা বা ব্যালকনি কিংবা খেলা দেখার যে ব্যবস্থা, সেটা কিন্তু সেকেন্ড যে বোর্ড মিটিং সেখানেই তিনি সেই পরিকল্পনাটা করেছিলেন। ডিজাইনিংও হয়ে গেছে মোটামুটি সব কিছু। সো আশা করি আমাদের বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা ফিক্সড জায়গা হয়ে গেল। ওনারা আসবেন, ওনারা এসে আমাদের দলকে সাপোর্ট করবেন, খেলা দেখবেন। মাঝে মাঝে যখন খেলা থাকবে না তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠের ভিউ এনজয় করবেন। এটা ওনারা ডিজার্ভ করেন। শুধু তাই না, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের আরও সম্মানিত করতে চান তামিম ইকবাল। বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেটারদের নামে স্ট্যান্ড বা গ্যালারির নাম দেখা গেল, বাংলাদেশে সেই রীতি নেই বললেই চলে। কিন্তু তামিম আরও একটা চমকের পরিকল্পনা আঁকছেন। বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব। হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব, না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। সুখবরগুলো দেওয়ার আগে সোমবার তামিমের অ্যাডহক কমিটি বসেছিল বিসিবির তৃতীয় বোর্ড মিটিংয়ে, যেখানে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব অ্যাডহক কমিটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশনও। নাহিয়ান বিন জসিম, 71। ক্রিকেট বোর্ডের লোয়েস্ট পজিশন ক্লিনারের টাকা নিয়েও 9-6। পুরার দেশে এমনও হয়, ডিপিএল এর ম্যাচ দেখতে এসে বোমা ফাটালেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি জানালেন বোর্ডের মানুষই ক্লিনারদের টাকা নিয়ে করেছে 9-6। দুর্নীতি থামাতে ক্লিনারদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়া হবে, সেখানেই দৈনিক ভাতা দেওয়ার চিন্তা করছে বিসিবি। বৃষ্টির সিজনে ডিপিএল চালানো মুশকিল, নিজের ভাবনার কথা জানিয়েছেন বোর্ড প্রধান। সাইফুল রূপকের রিপোর্ট। এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। তামিম ভাই, ওই দিন দেখলাম যে আপনি গ্যালারিতেও পরিদর্শন করছেন, ওয়াশরুমগুলো দেখছেন। একজন ক্লিনারও বলছিলেন যে বেতন বাড়ানো নিয়ে 300 টাকা নিয়ে একটা ইস্যু আছে। আসলে বিষয়গুলো কি যদি খুলে বলতেন। জেনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে তাকে ডাকে। তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কী। তো যে জিনিসগুলো শুনেছি এগুলো আসলে শকিং। ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া
আপনাকে 650 টাকা করে দেওয়া হয়। আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকার থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। তো তাকে আমি ডেকে কালকে বললাম, প্রত্যেকটা ক্লিনার যে খালাম্মা থাকতে পারে, এখন অনেকেই পুরুষ মানুষও হতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এরা প্রত্যেকটা টাকা ট্রান্সফার হয়েছে এটার প্রমাণ সহ আপনি ফাইন্যান্সে সাবমিট করবেন, তারপরে আমি আপনাকে বিলটা ছাড়বো। দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে আদা জল খেয়েই নেমেছেন তামিম ইকবাল। দায়িত্ব পাওয়ার সপ্তাহ তিনেকের মধ্যেই একের পর এক দারুণ উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন। ঢাকার ক্লাবগুলোর সাথে বিসিবির জট খুলেছেন। সোমবার থেকে মাঠে গড়িয়েছে ডিপিএলও। বৃষ্টির মৌসুমে লিগ কতটা জমবে? বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল খেলাটাকে শুরু করা। এখন আমি যদি প্রত্যেকটা জিনিস নিয়ে পারফেক্টলি যদি স্টার্ট করতে চাইতাম, তাহলে আমি 2টা মাঠ ছাড়া খেলা দেওয়া সম্ভব হতো না। আর 2টা মাঠে যদি খেলা দিতাম ভাই, এটা 2 মাস 3 মাস লেগে যেত। আরও রেনি সিজন আসতো, আরও কিছু আসতো। ঠিক এইগুলা জিনিস মাথায় রেখে কিন্তু প্রথমবারের মতো লিগ স্টেজেও প্রতিটা ম্যাচে আমরা রিজার্ভ ডে রেখেছি, সো দ্যাট আমরা যতটুকু মিনিমাইজ করতে পারি। আমিও জানি, আপনারাও জানেন যে এইবার সব কিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল, ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি। সাইফুল রূপক, 71। সবচেয়ে কিপ্টে সবচেয়ে কম গড় পিএসএল এ নাহিদ রানার তাণ্ডব। দলের জয়ে অবদান রেখে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বানিয়ে তবেই ফিরলেন রানা। বাংলার স্পিড স্টারের উড়ন্ত পারফরমেন্সে 9 বছর পর শিরোপা হাতে তুলল পেশোয়ার জালমি। রানার হাতে উঠল ক্যারিয়ারের প্রথম কোনো টি-20 ট্রফি। কোহিনুর কণার রিপোর্ট। Fastest 147.4, lowest 120, average 141.2. He is none other than the speed master, monster নাহিদ রানা। মিরপুরে ফাইফার, চট্টলায় প্রতিপক্ষ নাজেহাল, লাহোরে তুল কালাম। পিএসএল ফাইনালে রানা মাঠে নেমেছিল জালমির ট্রাম্প কার্ড হয়ে। তবে সবাই জানে ওর হাতে বল নয়, থাকে ব্যাটারদের মৃত্যুর পরোয়ানা। ট্রফি খরা কাটাতে ফাইনালের জন্য রানাকে নিয়ে জালমির বাজি। টইটুম্বুর পারফরমেন্স দিয়ে ভরসার হিসেব মিটিয়ে টাইগার 16 আনা খাটি। রানার কারিশমাতে 9 বছর পর শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। ফাইনালে রানা জিতে নিয়েছেন সুপার পাওয়ার অফ দ্য ম্যাচ। ফাইনালের ম্যাচ সেরা হার্ডি তো ইঙ্গিত করেই বসেছেন। বাবর আজমের কপাল ভালো, রানাকে ফেস করতে হয়নি। পিএসএল এ গেল সিজনে ম্যাচই পাননি, এবার হয়েছিলেন 11-এর অটো চয়েস। খেলতে পেরেছেন অবশ্য মোটে 5টা ইনিংস, 9 উইকেট তুলে রেখেছেন শতভাগ ইম্প্যাক্ট। রানার নামের আগে পরে শুধুই গতি, তার সাথে যে আছে পারফেক্ট লাইন লেন্থ। ব্যাটাররা মারার চেয়ে টিকে থাকাতেই দেন মনোযোগ। এবারের পিএসএল এর রানায় একমাত্র বোলার যে কিনা নিয়েছেন 2টি মেড ইন ওভার। 5.44 ইকোনমিতে বেস্ট বোলিং ইকোনমির লিস্টে রানাই টেবিল টপার। 10.88 গড়ে বেঙ্গল বয় সবার সেরা। পাকিস্তান সুপার লিগের 11তম আসরে জনপ্রিয়তার তুঙ্গে নাহিদ রানা। টুর্নামেন্ট ফ্যান রেটিং এও রানার রাজ, পয়েন্ট 8.5। ব্যবসা সফল টুর্নামেন্ট খেলে আনন্দে ভাসছেন স্পিড কিং। আমি অনেক উপভোগ করছি। গেল বছর এসেছিলাম কিন্তু খেলতে পারিনি, এবার ম্যাচ খেলছি। ইম্প্যাক্ট রেখে দলকে সাহায্য করতে পেরে আমি ভীষণ খুশি। যে কোনো ট্রফি জয়ে ক্যারিয়ারে যোগ করে নতুন মাইলেজ। ক্যারিয়ারের প্রথম টি-20 ট্রফি জয়ের এই জার্নিতে রানা পাশে পেয়েছিলেন দূরদর্শী তামিম ইকবালকে। এনওসি না পেলে যে ফাইনালটাই খেলা হতো না এই টাইগার পেসারের। বাংলাদেশের হয়ে মোটে একটা টি-20 খেলার রানা ক্যারিয়ারে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েই হিট। জৌলুস দেখিয়ে জিতে নিয়েছেন সবার মন। তবে এটা কেবলই আগমনী সুর। গ্রেট হতে গেলে যেতে হবে বহুদূর। রানা ঠিক জানেন এই লড়াইটা লড়তে হবে প্রতিদিন। এই জীবনের একটাই স্লোগান, স্পিড, উইকেট, সেলিব্রেশন। কোহিনুর কণা, 71।
গেলেন, ট্রফি জিতলেন, ফিরেও এলেন। পাকিস্তান সুপার লিগে পেয়েছেন দারুণ আতিথেয়তা, সেটা তো ওদের সোশ্যাল হ্যান্ডেল দেখলেই বোঝা যায়। রানা নিজেও ঢাকায় ফিরে জানালেন পিএসএল এ তার দল পেশোয়ার জালমিকে 9 বছর পর চ্যাম্পিয়ন করতে পেরে দারুণ খুশি। রিপোর্টে বিস্তারিত। ধীর পায়ে হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে আসা নিরীহ দর্শন ছেলেটাকে দেখে কে বলবে পাকিস্তানে কি তাণ্ডব চালিয়ে ফিরছেন তিনি। ছিপছিপে গড়নটাই রানার এখন মূল শক্তি আর সম্পদ, কারণ 22 গজে ইনজুরি এড়িয়ে একটানা 145 কিলোমিটার পার আওয়ার গতিতে বল করে যাওয়ার পেছনে রহস্য তো এই ফিটনেসই। ঢাকায় ফিরে তাই দারুণ পজিটিভ, টিমের আশা পূরণ করতে পেরেছেন বলে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো উপভোগ করেছি। সতর্কতা হিসেবে রানাকে পিএসএল এ ফেরত যেতে দেয়ার পক্ষে ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ার্কলোড ম্যানেজ করতে হবে তো। নিউজিল্যান্ড সিরিজের পর দ্বিতীয় দফায় এনওসি দিতে তাই রাজি ছিল না বোর্ড। কিন্তু ওদিকে পাকিস্তান সুপার লিগে রানার ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি উঠে গেল ফাইনালে। তখনই তো রীতিমতো বাঁচা মরার লড়াই। দলের সেরা বোলারকে পাওয়া যায় কিনা ওই স্পেশাল একটা ম্যাচের জন্য, তা নিয়েই দের দরবার শুরু তামিম ইকবালের বিসিবির সাথে। বিশেষ সেই অনুরোধ ফেলেননি তামিম, তাই তো দলের মালিক জাভেদ আখতার তার ব্যক্তিগত এক্সপোস্ট থেকে দিয়েছেন বিশেষ ধন্যবাদ বার্তা। কিন্তু রানাকে ফিরে পেতে কেন এত মরিয়া ছিল পেশোয়ার? টেস্টেও যে নাহিদ রানা একপাশ থেকে ছুড়বেন আগুনের গোলা। আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছে ওই জিনিসটাই করবো। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খাতায় নাম তুলেছেন রানা আর শরীফুল। ম্যাচ না পেলেও তানজিদ তামিম ছিলেন একই দলে, তাই ওরা তিনজন বাকিদের বলতেই পারেন আমরা চ্যাম্পিয়ন, আমাদের স্যার ডাকবা। খালিদ জামিল, 71। কে হচ্ছেন হামজা জামালদের নতুন কোচ? শুক্রবারের মধ্যেই এই প্রশ্নের উত্তর জেনে যাবেন আপনিও। তালিকা ছোট হতে হতে শর্টলিস্ট এখন মাত্র 10 জনের। কাল থেকে শুরু হবে বেতন নিয়ে দর কষাকষি। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু আলাদা আলাদা করে কথা বলবেন প্রত্যেক কোচের সাথে। যার সাথে ব্যাটে বলে মিলে যাবে তার হাতেই তুলে দেয়া হবে জাতীয় ফুটবল দলের দায়িত্ব। বাফুফের টার্গেট সান মারিনো ম্যাচের আগেই নয়া কোচকে ঢাকায় নিয়ে আসা। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মহা গুরুত্বপূর্ণ মিটিং। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু সামনে ল্যাপটপ খুলে এক এক করে সিভিগুলো বের করে বাকি মেম্বারদের বোঝাচ্ছেন কোন কোচের প্রোফাইল কেমন, কাকে নিলে কি সুবিধা, কে সবচেয়ে ভালো করে হামজাদের ম্যানেজ করতে পারবেন। মিটিংয়ে অনেক আলোচনা হয়েছে। 22 কোচ থেকে 1 ডজন নাম বাদ দেয়া নিশ্চয়ই সহজ কথা নয়। অবশেষে টপ 10 লিস্টটাও হয়ে গেছে। ভারত থেকে চাকরি হারানো ইগর স্টিমাচ কিংবা লোকাল কোচ জুলফিকার মাহমুদ মিন্টু পড়ে গেছেন বাদের খাতায়, কিন্তু রোজারিও মিকেল, বার্নস্টর্ক আর ক্রিস কোলম্যান টপ 3তেই আছেন। এখন কোন কোচ কত বেতন চায়, কার কি সুবিধা দরকার, কাল থেকে এসব বিষয়ে সাইফুল বারী টিটু দর কষাকষি করবেন কোচদের সাথে। যেই 10 জনকে আমরা সিলেকশন করেছি সেই 10 জনের সঙ্গে আমরা কথা বলবো। কথা বলার পরে আমরা একজনকে আমরা ফাইনাল করব। এটা হচ্ছে আমাদের আজকের মিটিংয়ের মূল সারাংশ। জুনে ইউরোপের মাটিতে ম্যাচ খেলবে হামজা সমিত্রা। ডাগ আউটে দাঁড়াবেন নতুন কোচ, তাই তো এত তড়িঘড়ি শুরু করে দিয়েছে বাফুফে। আমাদের কোচ খুব তাড়াতাড়ি লাগবে। আমরা সান মারিনোতে টিম পাঠানোর আগেই আমরা কোচকে সিলেকশন করতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের আবার সামনে সাফ খেলা রয়েছে এবং সাফের প্লেয়ারও আমাদেরকে বাছাই করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা কোচকে সিলেকশনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। অতি তাড়াতাড়ি আমরা কোচকে সিলেকশন করে ফেলব। গোলকিপিং কোচের শর্টলিস্টটাও হয়েছে 10 জনের, তবে আপাতত তাদের সাথে আলোচনায় যাবে না বাফুফে। যদি এমন হয় নতুন হেড কোচ তার পছন্দের প্যানেল নিয়েই কাজ করবেন, তাহলে আর গোলরক্ষক কোচদের তালিকা খুলেও দেখা হবে না। গোলকিপিং কোচের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, সেটা আমরা 9 থেকে 10 জনের একটা আমাদের কাছে একটা পড়েছে, কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি আগে কোচকে। কারণ কোচের সঙ্গে আমরা কথা বলে যেই কোচটাকে আমরা সিলেকশন করব সেই কোচের সাথে আলাপ করে তার যদি কোনো প্যানেল থাকে, তার যদি কোনো পছন্দনীয় গোলকিপিং কোচ, ফিটনেস কোচ
এই ধরনের কোনো কিছু যদি থেকে থাকে সেটাকে আমরা প্রাধান্য দিব। কোচ ফাইনালাইজড করা এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র। লাস্ট 10 এর লিস্টে থাকা নামগুলোর মধ্যে অনেকের বেতনই বাফুফের নাগালের ভেতর। বুঝে শুনে তারপরে এমন একজনকে সিলেক্ট করতে চায় ফেডারেশন, যার সাথে লং টার্ম প্ল্যান করে আগানো যাবে। শেখ আশিক, ৭১, ঢাকা। ৩৮ বছর বয়স, কিন্তু বা পায়ে এখনো বারুদের গন্ধ। ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে ১০০তম ম্যাচে গোল, অ্যাসিস্ট আর সামনে নতুন স্বপ্ন। ফ্লোরিডা ডার্বিতে মায়ামি ৩-০-তে এগিয়ে অরল্যান্ডো সিটির কাছে হেরেছে ৪-৩ গোলে। কিন্তু প্রশ্নটা এখন শুধু মায়ামির না, ২০২৬ বিশ্বকাপের আগে এই মেসি কি আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় আশ্বাস? বার্সেলোনা, আর্জেন্টিনা আর ইন্টার মায়ামির প্রথম ১০০ ম্যাচের সংখ্যার ভেতর দিয়ে সেই সমীকরণ জানাচ্ছেন জুবায়ের নূর। ঘড়ির কাঁটা বলে তিনি ৩৮, কিন্তু মাঠের ঘাস বলে এই মানুষটার সময় এখনো শেষ হয়নি। এক বাপায়ের স্পর্শে বল যেন ঠিকানা খুঁজে পায়, ডিফেন্ডাররা হয়ে যায় দর্শক, আর স্কোরবোর্ড হয়ে ওঠে মেসি নামের পুরনো কিন্তু অমর স্বাক্ষর। ২০২২ বিশ্বকাপের ২০৯ দিন পর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যে ইন্টার মায়ামির হয়ে খেলে ফেলেছেন ১০০ ম্যাচ, আর এই ১০০তম ম্যাচে অরল্যান্ডোর বিপক্ষে লিও গোলের দেখা পেলেও মায়ামি হারলো, কিন্তু মেসির মাইলফলক হারেনি। কিভাবে? সেটাই চলুন এবার পরিসংখ্যানের মাপকাঠিতে একটু বিচার করা যাক। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ ম্যাচে মেসির গোল ৮৬, সঙ্গে ৪৫ অ্যাসিস্ট, মানে সরাসরি ১৩১ গোলে অবদান। গোলাপি জার্সিতে তিনি শুধু যেন খেলছেন না, পুরো লিগের ছন্দ বাপায় বেঁধে ফেলেছেন। ২০২৫ মৌসুমে ৪৯ ম্যাচে ৪৩ গোল করে জিতেছেন MLS গোল্ডেন বুট। বয়স যেখানে অনেকের গতি কমায়, মেসি সেখানে নিজের গিয়ার বদলায়। এই ১০০ ম্যাচের আয়নায় যখন ফিরে দেখা হয় বার্সেলোনার মেসিকে, গল্পটা কিন্তু তখন একটু অন্যরকম। কাতালান ক্লাবে প্রথম ১০০ ম্যাচে তার গোল ছিল ৪১, সংখ্যায় কম, কিন্তু তখন প্রেক্ষাপটটা ছিল বিশাল। তখন ছিল কিশোর, আর ইউরোপের আগুনে পরীক্ষা দিচ্ছিল মাত্র। ১৭ বছরের সেই ছেলেটাই ধীরে ধীরে হয়ে ওঠে ক্যাম্প নুর রাজপুত্র আর ফুটবলের সম্রাট। আর আর্জেন্টিনার প্রথম ১০০ ম্যাচে মেসির গোল সংখ্যা ছিল ৪৬। জাতীয় দলের জার্সিতে সেই পথ ছিল আরও কাটায় ভরা। তবে প্রত্যাশা, সমালোচনা, ফাইনালের কান্না সব পেরিয়ে একদিন তিনি আর্জেন্টিনাকে এনে দেন ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা শিরোপা এবং ফুটবল বিশ্বের সবচেয়ে বড় ট্রফিটি, বিশ্বকাপ। অ্যাসিস্টের খেলাতেও মেসি একইভাবে ম্যাজিশিয়ান। মায়ামিতে ৪৫, বার্সেলোনায় প্রথম ১০০ ম্যাচে ১৪ আর আর্জেন্টিনায় ২৭। সংখ্যাগুলো বলছে বয়স বাড়লেও মেসির চোখের পাস কমেনি। তিনি এখনো খুঁজে নেন ফাঁক, বানিয়ে দেন গোলের দরজা, আর বলকে পাঠান ঠিক সেই জায়গায় যেখানে বাকিরা কল্পনাও করতে পারে না। ট্রফির খাতায় মায়ামির গল্পটাও কিন্তু ছিল বেশ রোমাঞ্চকর। ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড, ২০২৫ MLS কাপ, ৩ মৌসুমে ৩ শিরোপা। যে ক্লাবের ট্রফি ক্যাবিনেট ছিল একদম ফাঁকা, সেটিকেই মেসি বানিয়েছেন ইতিহাসের তাক। আর বার্সেলোনায় প্রথম ১০০ ম্যাচ শেষে তার ট্রফি ছিল ৪টি, ২টা লা লিগা, একটা চ্যাম্পিয়ন্স লিগ আর একটা স্প্যানিশ সুপার কাপ। আর আর্জেন্টিনায় প্রথম ১০০ ম্যাচে সিনিয়র বড় ট্রফি ০, কিন্তু সেই শূন্যতাই এক সময় পরিণত হলো সবচেয়ে বড় পূর্ণতায়। মেসির এই মায়ামি অধ্যায় শুধু ক্লাব ফুটবলের গল্প নয়, এটা আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির নীরব বার্তাও বটে। কারণ ২০২৬ বিশ্বকাপের বড় একটি অংশ হবে যুক্তরাষ্ট্রে, আর মেসি ইতিমধ্যেই সেই আবহাওয়াতে ভ্রমণ, মাঠ, চাপ সবকিছুতেই নিজেকে মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। ট্রফির খাতায়ও মায়ামি মেসির ছোঁয়ায় বদলে গেছে। এখন মেসির চোখ হয়তো শেষ নাচের আগুনে। ২০২৬ বিশ্বকাপ যদি হয় তার বৈশ্বিক শেষ আসর, তবে মায়ামির এই ১০০ ম্যাচ জানিয়ে দিচ্ছে শেষ অধ্যায়ও হতে পারে মহাকাব্যের সবচেয়ে রোমাঞ্চকর পাতা। জুবায়ের নূর, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।